দর্শক শুভেচ্ছা জানবেন, স্বাগত জানাচ্ছি এনটিভির সমসাময়িক বিষয় নিয়ে আমাদের টক শো। এই সময় আমি আপনাদের সাথে আছি ফারজানা নাহিদ। শুরুতেই আমরা কিছু হেডলাইন্স নিয়ে কথা বলবো। আজকে আমাদের প্রধান হেডলাইন্স যেটা আছে সেটা হচ্ছে 23 জন নাবিক নিয়ে আমাদের এমভি জাহানমণি আমাদের প্রায় 33 দিন পর সোমালীয় জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছে। এছাড়াও ডোনাল্ড লু আমাদের মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী আমাদের 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন। আমরা এরকম আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের 3 জন অতিথি আছেন আজকে স্টুডিওতে। প্রথমেই বলছি আমার একেবারে বামে আছেন মোফাজ্জল করিম স্যার, সাবেক সচিব এবং হাই কমিশনার। তারপরে আছেন ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং একেবারে ডানে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, সিনিয়র সাংবাদিক। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে। যেটা বলছিলাম রেজা ভাই, প্রথমে আপনার কাছেই আসছি যে আমরা জানি যে আজকের প্রধান যে শিরোনামটা যে 23 জন নাবিক নিয়ে দীর্ঘ 1 মাস মানে এক্স্যাক্টলি 33 দিন পর এমভি জাহানমণি সোমালীয় জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছে এবং এই যে মৃত্যুর হাত থেকে তারা ফিরে আসলো, এটা একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু এইরকম ঘটনা এর আগেও ঘটেছে। আমরা জানি 2010-এ প্রায় 100 দিন পরে আমার মনে হয় 26 জন নাবিক নিয়ে তারা দেশে ফিরেছে এবং তখনও কিন্তু মুক্তিপণ যেটা দিয়েছিল সেটা হচ্ছে $4 মিলিয়ন মতো। এবারেরটা মনে হয় আমি এক্সাক্ট নাম্বারটা জানি না, কিন্তু মুক্তিপণের বিনিময়ে তারা ছেড়েছে। আমার জিজ্ঞাসা হচ্ছে এই যে আমাদের জাহাজগুলো এভাবে বারবার এই যে জলদস্যুদের হাতে পড়ছে, সোমালীয় জলদস্যুদের, এরকম কোনো প্রোটেকশন আইন আছে কিনা বা কোনো ব্যবস্থা আছে কিনা তাদেরকে প্রোটেক্ট করার মতো? অনেক ধন্যবাদ। দেখেন, এমভি আবদুল্লাহ, আসলে এমভি জাহাজমণি যেটা আগের বার হয়েছিল সেটার নাম এমভি আবদুল্লাহ, আজকে ফিরে এসেছে এবং ফিরে এসেছে জাহানমণিতে। ওটা করে নিয়ে এসেছে দুবাই থেকে নিয়ে আসা হয়েছে। যেটা হলো যে এই যে জলদস্যুরা যে ছিনতাইগুলো করে তারা কিন্তু অনেকগুলো বিষয় খেয়াল করে। একটা হলো নটিক্যাল রুটসটা তারা খেয়াল করে যে কিভাবে যাচ্ছে, ওই রুটটা কতটা সেফ, জাহাজগুলোর গতি। আমি মার্চেন্ট নেভি যারা করেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি, আমাদের এমভি আবদুল্লার গতি ছিল খুবই কম এবং এটা ড্রাফট খুব স্লো ছিল, যার কারণে খুব দ্রুত দেখবেন ওরা উঠে গেছে এর ভিতরে। এবং কোনো অস্ত্রধারী আমাদের নিরাপত্তা রক্ষী ছিল না এবং আমাদের কোনো ইলেকট্রিক ফেন্সিং ছিল না। যে অনেকগুলোতে যেটা হয় ইলেকট্রিক ফেন্সিং লাগে, তাহলে উঠতে পারে না, হাত দিলেই ইলেকট্রিক শক হয়। আরেকটা ব্যবস্থাপনা আছে, সেটা হলো ইউরোপিয়ান ইউনিয়নের যে মেরিটাইম ল আছে, তার সাথে যদি আপনি চুক্তিবদ্ধ থাকেন তাহলে তারা আপনার জাহাজগুলোকে নিরাপত্তা দিবে, কিন্তু তার বিনিময়ে পেমেন্ট করতে হবে। তবে সারা পৃথিবীতে বাণিজ্যিক জাহাজগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য 3টা জায়গা থেকে সাহায্য পাওয়া যায়। একটা হলো ইউএস কোস্টগার্ড, যারা টাকার বিনিময়ে আপনাকে একদম গন্তব্যে পৌঁছে দিবে। একটা হলো রাশিয়ানরা এবং আরেকটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন। বাংলাদেশের এই বাণিজ্যিক জাহাজটি আসলে কারো সাহায্যই নেয়নি, অর্থাৎ পেমেন্ট করতে চায়নি। এটা হলো একটা ব্যাপার। এবং সেখানে নিরাপত্তাজনিত ব্যবস্থাও ছিল না। তারা মনে করেছিল যে পার হয়ে যাবে এবং সেটাই আসলে দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং যে কোনো ভুল তো পরবর্তীতে শিক্ষার জন্য আমাদের একটা রাস্তা তৈরি করে। তো এইবারের ঘটনাটা, এর আগের জাহানমণির ঘটনা, দুটোই আমাদেরকে একটা বার্তা দিয়ে গেল যে আসলে এই যে নৌ বাণিজ্যে বা সমুদ্র বাণিজ্যে আমাদেরকে কিন্তু রিস্কের জন্য একটা তো হলো যে সম্পদ, এই জাহাজটা একটা সম্পদ, জাহাজের মধ্যে থাকে মালামাল এবং এই মানুষগুলো, এই 3টা ক্যাটাগরিতেই আসলে আমাদের নতুন করে চিন্তা ভাবনা করতে হবে আগামী দিনগুলোতে। স্যার, আপনার কাছে যদি আসি, এই যে রেজা ভাই যে কথাটা বললেন যে ইলেকট্রিক ফেন্সিং ছিল না, তারপর আমরা যে পেমেন্টটা দিয়ে অ্যাটলিস্ট এই সমঝোতাটা করতে পারতাম বা এই পেমেন্টের মাধ্যমে তাদের এটাকে প্রোটেক্ট করা সম্ভব ছিল, কিন্তু সেটা করা হয়নি, তাহলে এখানে কি আমরা গাফিলতি বলবো নাকি এটাকে কি ধরনের এতে বলবো? কারণ এটা এরকম ঘটনা আগেও ঘটেছে। এই যে এতগুলো মানুষকে তাদের জীবনের রিস্ক নিয়ে এতগুলো পরিবার এতদিন ধরে এভাবে ছিল যে তারা নিজেরাও জানে না যে এদের তো মানে তাদের ফিরে যে আসবে তারা বেঁচে, সেটাও কেউ জানে না। না, এখন যারা ফিরে আসছে তাদেরকে তো অভিনন্দন জানাচ্ছি এবং তারা অনেক ভাগ্যবান। এটা জাতির জন্য স্বস্তি, এটা জাতির জন্য খুবই স্বস্তিদায়ক, এতগুলো লোক ফিরে আসছে।
ইশতিয়াক রেজা যেই কন্ডিশনগুলো বলছে যে একটা এক ধরনের তার কাটার ফেন্সিং থাকে, এটা হলে উঠতে পারবে না, গানম্যান থাকতে পারে, গানম্যান থাকে, কিন্তু ব্যাপারটা মানে জিনিস এগুলো থাকলেই যে হবে না তা না। ওই এলাকাটা আসলে সোমালিয়া ইটালিয়ান কলোনি ছিল। ইটালিয়ান কলোনিটা 1960-এ স্বাধীন হয়। এরপরের থেকে সামরিক শাসকরাই মোটামুটি মিলিটারিরা চালাতো। 1991 সালে যখন মিলিটারি শাসকরা চলে যায়, আসলে ওই সোমালিয়াতে কোনো সরকার ছিল না। 1991-তে কোনো সরকার নাই আসলে। আর সরকার না থাকার কারণে ওই সোমালিয়া যেই অঞ্চলটা, এদের মূল সম্পত্তি ছিল সমুদ্রের মাছ। তো তাদের যেহেতু সরকার নাই, তখন এই তাদের কোস্ট গার্ড নাই, এগুলো প্রোটেক্ট করার মতন কোনো শক্তি তাদের ছিল না। সামরিক বাহিনী ভাগাভাগি হয়ে গেছে। তখন এই ইউরোপিয়ানরাই এবং অন্যান্য যাদের বড় বড় জাহাজ ছিল, তারাই সমস্ত ওই মাছগুলো লুট করতো এবং ওদের কোনো ওরা ওই দিকে ল্যান্ডেও তাদের কোনো তেমন কোনো রিসোর্স নাই, আর সমুদ্রে যেটা ছিল এইটা প্রোটেকশন পাওয়ার জন্য কোনো রকমের ব্যবস্থা নেই, যার কারণে অন্যরা মাছ লুট করতেছিল। আর এইটাকে প্রতিহত করার জন্যই এই আজকে যে জলদস্যু যেটা বলা হয়, এটার সৃষ্টি হয় ওখান থেকেই। কারণ তারা ওই যারা মাছ নিয়ে যাচ্ছিল ওদের জাহাজগুলোকে প্রথম এই ছিনতাই করা শুরু করে বা ধরা শুরু করে। আর এইটা এখন একটা একেবারে বৈধ ব্যবসায় পরিণত হয়েছে। আপনি শুনে আশ্চর্য হবেন, এদের স্টক এক্সচেঞ্জ আছে এবং একটা জাহাজ যখন আমাদের যেরকম ক্রিকেট খেলায় বাজি ধরে, এই জাহাজ এটার মধ্যে উঠছে এই দস্যুরা, এই জাহাজ থেকে শেষ পর্যন্ত কত আদায় হবে এটার উপর বাজি হয়। এটার স্টক এক্সচেঞ্জের মতন আছে। তারপরে এটার তদবির করার জন্য ইন্স্যুরেন্স কোম্পানির লোক আছে। মানে এটা একটা ওখানে বলতে গেলে এটা খোলামেলা ব্যবসা। ইয়েস, ওখানে ইন্টারেস্টিং হচ্ছে এইগুলোর করার পরেও এই আমাদের তো একটা কথা আমরা জানি, প্রতিনিয়ত এই জাহাজ ছিনতাই আটক এটা চলছে। এবং এটা এই গত 7 বছরে শুধু এই ছিনতাইকারীদের কারণে বলা হয় $12 বিলিয়ন মানে অপচয় হয়েছে বা জিম্মি হিসাবে দিতে হয়েছে, অথবা জাহাজকে ক্ষতিগ্রস্ত করছে এরা। তো এইটার জন্য আসলে বাংলাদেশ একা কিছু করতে পারবে না। একটা দুইটা জাহাজের মধ্যে হয়তো আমরা ফেন্সিং করলাম, আমি বলছি ফেন্সিং সহই। কারণ এরা কি করছে, এটা গভীর সমুদ্রে বা ওরা জাহাজটাকে শেষ পর্যন্ত কোস্টাল এরিয়াতে নিয়ে গেছে, যেখানে একদম পুলিশের, তার মানে পুলিশরা অবগত, ওই সরকারগুলো অবগত। তো সেই ক্ষেত্রে এটা যদি একটা আন্তর্জাতিক ভাবে এটাকে চাপ সৃষ্টি করা না হয়, অথবা ইউএস কোস্ট গার্ড এদেরকে পেমেন্ট করলে আবার এরা ফুল নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই তো বলতেছি যে এই গত 3-4 বছরে 60টা জাহাজ এরকম যারাই পেমেন্ট করে না এরা হইছে আর কি। আচ্ছা, এখন যারা পেমেন্ট করে নেয় এদের সাথেও ওদের ব্যবসায়িক লেনদেন আছে কিনা? কারণ এটা ব্যবসাটাকে আরো এই পাহারা দেওয়ার ব্যবসাটাকে আমি বলছি যে এটা মানে ছোটখাটো বিষয় না। এটা দিয়ে জুয়া আছে, এটার সাথে স্টক এক্সচেঞ্জ আছে, এটার সাথে রেজা ভাই আপনি বলছেন যে ইউএস কোস্ট গার্ডকে যদি পেমেন্টটা করা হয়, ইউ ক্যান এনশিওর সিকিউরিটি, জিম্মি করে আবার ছেড়ে দিবে নাকি তারা এটা ধরবে? এটা হলো যে ইউএস কোস্ট গার্ডের এটা হলো যদি ইফ ইউ গেট অ্যান এগ্রিমেন্ট উইথ দেম, তাহলে একদম তীর থেকে মানে যেখান থেকে যাত্রা, যেখানে গন্তব্য ডেস্টিনেশন পর্যন্ত সিকিউরিটি। না, আমাদের এই জাহাজটা মুক্ত হওয়ার পরে ইউরোপিয়ান ইউনিয়নের একটা জাহাজ কিন্তু ওই আব্দুল্লাহর সাথে ইন্ডিয়ান ওশনে ভারতীয় জাহাজও আছে, এরাও মাঝে মধ্যে ধরে স্যার। কিন্তু এটার এই পুরো রোগটা আন্তর্জাতিকভাবে সমাধান না করলে এটা এই বাংলাদেশের পক্ষে এটা নিয়ে বেশি দূর আগানো যাবে না। হয়তো আবার একটা জাহাজ আটক হবে, আর কোনো পথও তো নেই এদিক দিয়ে না গিয়ে, আর অন্যদিকে গেলে যে ব্যয়বহুল হয়। আরেকটা হচ্ছিল এই দুর্দশা হচ্ছে এই মধ্যপ্রাচ্যের যে সংকটের কারণে এখন এই দিক দিয়ে পারস্য সাগর দিয়ে এই ইরান, ইরাক, সাতিল আরব এগুলোর মধ্যে আবার গোলমাল শুরু হয়ে গেছে, এবং ওরাও এদিকে হুতি বিদ্রোহী একটা গজাইছে, এরাও আবার জাহাজে আক্রমণ করা শুরু করছে। সব পুরাই এই নৌপথটাই একটা বিপদসংকুল অবস্থার মধ্যে দাঁড়িয়ে গেছে। এটার জন্য ইন্টারন্যাশনাল একটা সমঝোতা এবং সবাই মিলে একটা কনসার্টেড এফোর্ট যদি না দেওয়া হয়, তাহলে এটার থেকে মুক্তি পাওয়া আপাতত কোনো সম্ভাবনা আমি দেখি না। জি, মোফাজ্জল করিম স্যার, আপনার কি কোনো মন্তব্য আছে এখানে? কিছু অ্যাড করতে চাচ্ছেন আপনি? আমি একটা কথা বলতে চাই। জি, যে কথাটা প্রফেসর মিজান বললেন শেষের দিকে, যে এটা একার পক্ষে কারো কিছু করে স্বাভাবিক, কারণ তো বিস্তীর্ণ এলাকা, কোথায় মানে একদম নির্জন, সেখানে যদি এই ডাকাতগুলো যদি ঘাপটি মেরে বসে থাকে, তাহলে একা কোনো দেশ তো কিছুই করতে পারবে না।
তো তাহলে কে করবে? আন্তর্জাতিকভাবে, যেটা বলেছেন। নাও ওইখানে আমি একটা কথা বলি, আইএমও বলে একটা অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। একসময় আমি সরকারি চাকরি যখন করতাম তখন আমি ওটার একটা সদস্য ছিলাম, বাংলাদেশ সদস্য ছিল, তো আমি সচিব হিসাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতাম। সেখানে অনেক কিছুই আলোচনা হয়, কিন্তু এদের সাফল্য বা এদের কোনো রকমের কোনো মানে এদেরকে স্টপ করার কোনো ধরনের এখন পর্যন্ত কিছু বের হয়নি। লক্ষ্য করে দেখুন, গত 1 মাস 1.5 মাস যাবত যে এই ঘটনাটা ঘটলো, কই কোনো উচ্চবাচ্য তো কোথাও না স্যার, এই ঘটনার ভিতরেও মাঝখানে আরো ঘটনা ঘটছে, আরো অন্য জাহাজ আটক করছিল, সেটা উদ্ধার, এগুলো ঘটনা ঘটছে। হ্যাঁ, প্রত্যেকদিনই তো কিছু না কিছু হচ্ছে। কিন্তু কোনো আন্তর্জাতিক অর্গানাইজেশন ইনক্লুডিং ইউনাইটেড নেশনস কারোর তরফ থেকে কোনো রকমের কোনো কিছু বক্তব্য বা কোনো পদক্ষেপ নেওয়ার কথা কিছুই শোনা যায় না। কেন? এটা কি একটা ফেলনা জিনিস? এটা কি এত ছোটোখাটো জিনিস? এটা যদি ইউরোপিয়ান ইউনিয়নের কোনো জাহাজ যদি হতো তাহলে তো নিশ্চয়ই তারা ঝাঁপিয়ে পড়তো। যেহেতু বাংলাদেশ বা এই ধরনের দেশগুলোই এটাতে বেশি এফেক্টেড হবে, কারণ জলদস্যুরা তারা জানে কাকে অ্যাটাক করতে হবে আর কাকে ছেড়ে দিতে হবে। তো এটা বোধহয় ওই ফোরামে, অর্থাৎ আন্তর্জাতিক ফোরামে জাতিসংঘে এই বিষয়টা তোলা উচিত। বা জাতিসংঘের বর্তমান যিনি সেক্রেটারি জেনারেল, উনি তো খুবই একজন, বিভিন্ন বক্তব্যে যা বোঝা যায় যে খুব সচেতন ব্যক্তি এবং বেশ তো ভালো কথা। ওখানে গিয়ে ফর্মালি কী হয় এটা কেউ নালিশ আকারে গিয়ে তুলে ধরা উচিত এবং তারপরের ব্যবস্থা। স্যার একটা একটু যোগ করি আপনার সাথে, জাস্ট এটা জাতিসংঘে এটা সমাধান করতে পারবে কি? জাতিসংঘ পৃথিবীর বহু সমস্যায় সমাধান করতে পারেনি, কারণ দস্যুরা কী করছে দেখেন আপনি, যে আন্তর্জাতিক জলসীমা যেটা, এটার মধ্যে জাতিসংঘের এইসব নিয়মকানুন অথবা ইউরোপিয়ান ইউনিয়নের জাহাজগুলা যে কোনো জাহাজকে অ্যাটাক করা, হামলা করা, এগুলো করতে পারবে। কিন্তু করছে কি, দস্যুরা তাদের বাউন্ডারির মধ্যে নিয়ে গেছে, তাদের ম্যারিটাইম বাউন্ডারির মধ্যে যখন নিয়ে গেছেন, দ্যাট ইজ ওই তাদের সীমানার মধ্যে যদি আন্তর্জাতিক কোনো জাহাজ যুক্ত হয়, হয় যুদ্ধ ঘোষণা করতে হবে এবং তখন ওটার আরেকটা ইম্প্যাক্ট হয়ে যাবে। মানে খুবই ধূর্ত এরা। এটা যতটুকু পর্যন্ত আন্তর্জাতিক সীমানা, যেখানে বিদেশি জাহাজরা অবাধে চলাচল করতে পারে, এই সীমানার মধ্যে রাখা নেই, এটাকে নিয়ে গেছে এই কয়েক কিলোমিটারের মধ্যে, যার কারণে ওখানে অ্যাটাক করারও একটা যেখানে নিয়ে গেছে সেটা তো সোমালিয়ার জায়গা, টেরিটরির মধ্যে নিয়ে গেছে। তো আচ্ছা, তো সোমালিয়া কি অন্য গ্রহের কোনো একটা দেশ নাকি? এটাও তো ইউনাইটেড নেশন, যত গরিব হোক আর যত বাজে হোক, সেও তো ইউএন মেম্বার, ইউনাইটেড নেশনের মেম্বার। অতএব তারও একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। কেউ আসলো আর এসে চট করে ঢুকে পড়লো আর কোনো খবর নাই। সোমালিয়ার সরকার হয়তো তলে তলে সোমালিয়ার সরকার একটা শেয়ার আছে জলদস্যুর সঙ্গে, হয়তো সরকার তো ওখানে অনেক সময় স্যার সম্পর্ক আছে। অনেক সময় কিন্তু যেমন ভারত একবার 35 জন সোমালীয় জলদস্যুকে তাদের জাহাজ ছিনতাইয়ের পরে নিজেরা অভিযান চালায় উদ্ধার করে 35 জনকে ভারতে নিয়ে এসে বিচার করেছে। যার ক্ষমতা আছে সেটা সে করছে। যাই হোক, আমরা তো আর এখানে এই সমাধান দিতে পারবো না। আমি যেটা বলছি, আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ পর্যায়ে ওইভাবে চেষ্টা করতে হবে, আমাদের একটা কিছু করতে হবে। চুপ করে বসে থাকলে তো হবে না। সেটাই। আজকে আমাদের মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এসেছেন 2 দিনের সফরে। বলা হচ্ছে উনি কোনো রাজনৈতিক কথাবার্তা বলতে আসেননি, উনি এসেছেন জলবায়ু এবং আমাদের কয়েকজনের সাথে, স্পেসিফিক্যালি পররাষ্ট্রমন্ত্রী, জলবায়ু বিষয়ক মন্ত্রী সালমান রহমান এবং সুশীল সমাজের সাথে আলোচনা করতে। এবং সুশীল সমাজের সাথে অলরেডি তার আলোচনা হয়েছে। উনি ইলেকশন পরবর্তী ইস্যুসগুলো নিয়ে, আমাদের আদিবাসী শ্রমিকদের অধিকার এবং অর্থনৈতিক সমৃদ্ধি কীভাবে বাড়ানো যায়, এসব নিয়ে আলোচনা করেছেন বলে আমরা জানি সোফার। এবং কালকে হয়তো উনি প্রধানমন্ত্রীর সাথেও দেখা করবেন। তো ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে তাকে দাওয়াত দিয়ে আনা হয়নি, এবং এই যে আমরা যেটা শুনছিলাম যে এটা বলা হচ্ছিল যে স্যাংশন বা ভিসা নীতি নিয়ে কোনো ধরনের কিছু দেওয়া হবে আর কি আমাদের বাংলাদেশের ওপরে, এরকম কোনো কারণ নেই, এটা তার রেগুলার ভিজিট। তো স্যার আপনার কাছে যদি যাই। আচ্ছা, আমি বলি প্রথমত, ডোনাল্ড লু আমেরিকায় পুরো পৃথিবীটাকে ভাগ করে করে অঞ্চলভিত্তিক স্টেট সেক্রেটারি আছে, আর ওর দায়িত্ব হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, এই জায়গাটা হচ্ছে ওর দায়িত্ব।
তো এখানে এটা রুটিন হয়, সে বাংলাদেশে আসে না, সে কিন্তু শ্রীলঙ্কায় আসছে, জি, শ্রীলঙ্কা ওখান থেকে। নেপাল যাবে। তো এই যে তার এলাকাটা, এটা একটা রুটিন ওয়ার্ক এবং একটা রাষ্ট্রীয় কারবারে সে আসছে। এখন আমরা অবশ্যই স্বাগত। আমাকে যদি জিজ্ঞেস করলে এখন এই কথাগুলো আমরা যেভাবে বলি দাওয়াত দিয়ে আনছি কিনা, অথবা আরেক দল থেকে বলছে যে ওনার আশা দাওয়াতে আমাদের কিছু যায় আসে না, তো এই মন্তব্যগুলো আমাদের পলিটিশিয়ানরা যেভাবে করছে, এখানে আমাদের সাবেক কূটনীতিক রাষ্ট্রদূত আছেন, এইভাবে বলার কথা না। আমাকে জিজ্ঞেস করলে আমি বলতাম হ্যাঁ, ওনাদের সাথে আমাদের দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক, বহু ধরনের সম্পর্ক আছে, ওনার আগমনকে আমরা স্বাগত জানাই, এইটা আমার বলার কথা ছিল। আমি হলে তাই বলতাম। আমাদের এখানে যেভাবে ওই এক পার্টি আরেক পার্টি পাল্টাপাল্টি করতে গিয়ে যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছে, আমি এটা মনে করি যে অন্তত কূটনীতির মধ্যে পড়ে না। আর আমেরিকার সাথে আমাদের শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক না, বহুপাক্ষিক সম্পর্ক। এই যত্তে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, বিভিন্ন ডোনার এজেন্সি, সবগুলো আসলে শেষ পর্যন্ত আমেরিকার বলবো পুত্র সন্তানের মতোই, বা তাদেরই সৃষ্ট। এর বাইরেও আমেরিকা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার তো আছে। ইনভেস্টমেন্টের দিক থেকে আমেরিকা সর্বোচ্চ ফরেন ইনভেস্টর আমেরিকা। আমাদের যা গ্যাস উত্তোলন হয় এর অলমোস্ট 50% আমেরিকান কোম্পানিগুলো করে। এর বাইরে আমাদের যে নতুন যে গ্যাস ক্ষেত্রগুলো, এখন ব্লকগুলো সমুদ্রে ইজরা দেওয়া হচ্ছে, ওখানে টেন্ডার হওয়ার পরে 7টা কোম্পানি ওখানে দরখাস্ত আবেদন আগ্রহ, এর মধ্যে বেশ কটা হলো আমেরিকান কোম্পানি। এর বাইরে আমাদের বোয়িংয়ের ব্যাপার আসছে, জাহাজ প্লেন কিনবে, বহু রকমের দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ব্যাপার তো এর মধ্যে আছে। তার মধ্যে রিজনাল পলিটিক্স, বার্মা অ্যাক্ট আছে, প্লাস ইন্দো প্যাসিফিক, এখানে তাদের স্বার্থ, চায়নার আধিপত্য, তো এই বিষয়গুলোই তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। আর সেটা নিয়ে একটা রুটিন সফর আমিও মনে করি। এর সাথে এই যে আমাদের ইলেকশন আগে যেই বিশেষ করে বিদায়ী রাষ্ট্রদূত যিনি চলে যাবেন, উনি যে দৌড়ঝাঁপগুলো করলেন, আজকে আওয়ামী লীগের অফিসে, কালকে বিএনপির নেতারা ওখানে এই যে করছিলেন, এর মধ্য দিয়ে একটা ইমপ্রেশন তো হচ্ছিল, বা কেউ কেউ পাইছে হয়তো বিএনপির, যে তারা খুব সাপোর্ট দিচ্ছে, পরে ইলেকশনের সময় বা পরে দেখা গেলো সেরকম না, যার কারণে ওনারা হতাশ। আর এরা আবার আওয়ামী লীগের এরা হচ্ছে যে এই যে বিএনপির কিছু কর্মসূচি হঠাৎ করে দেখা গেলো, একটা সভা দেখা দিল কিনা, আসলে সাংবাদিক সম্মেলন করলো হঠাৎ করে, এটারে আবার মনে করতেছে এইটার সাথে আবার কোনো লিঙ্কেজ আছে কিনা। তো আমার অবজারভেশন হচ্ছে, এখন আমার মনে হয় না বাংলাদেশের গত ইলেকশন, এখন যে আন্দোলন, এগুলো নিয়ে আমেরিকার খুব একটা বেশি সময় আছে মাথা ব্যথা। এটা হয়তো আবার 2029 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন হবে, তার আগে হয়তো আবার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ব যখন আলোচনা করব আমরা, তখন এইগুলো প্রাসঙ্গিক। এখন মোটেই এর সাথে কোনো সম্পর্ক না। এটা এন্টারটাই হচ্ছে, কারণ মানে প্রধানই হচ্ছে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টার এখানে তার মিটিংয়ে দিয়ে বোঝা যাচ্ছে যে এটা ব্যবসায়িক ব্যাপার তো অবশ্যই জড়িত আছে। এই বিষয়গুলো প্রাধান্য পাবে। আমার মনে হয় না এখানে আওয়ামী লীগ বিএনপির রাজনীতি এবং তাদের যে পারস্পরিক, তাদের যে দৃষ্টিভঙ্গি, এর সাথে এইটার কোনো সম্পর্ক আছে। স্যার, আপনার কাছে যদি এই বিষয়টি নিয়ে আসি, যেটা মিজান স্যার বলছিলেন, যেটা তো পজিটিভ ওয়েতেই দেখা উচিত, যে আমাদের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক, এইগুলো নিয়ে কথা বলবেন। উনি আসলে আমাদের ভালো ভালো জিনিস নিয়ে আজকে যেইগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু তারপরেও ওবায়দুল কাদের সাহেব আজকে বলেছেন যে দেশের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শোনে না, সে দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে বিএনপিকে মদদ দেবে বা চাঙ্গা করবে, এমন পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে এখন আর নেই। তো আমাদের এই যে দোষারোপের রাজনীতি চলতে থাকে, যে কোনো বিষয় আমরা পজিটিভ এই যে দেখার বদলে এইভাবে এগেইনস্টে কথা বলা বা একটার সাথে আরেকটাকে জড়িত করা, আনরিলেটেড, এটা কি স্যার আপনি মনে করেন? এটাকে কিভাবে দেখছেন আপনি? এটাকে কিভাবে দেখছি আমি, একটা আপনার এবং প্রফেসর মিজানের যে মূল দায়িত্ব, যেটা শিক্ষকতা, সেখান থেকে বলি। কারণ আমার জীবনের শুরুতে কিছুদিন আমি শিক্ষক ছিলাম। কোনো ছাত্র আছে ওই একটা বা দুইটা বা তিনটা কোশ্চেন মুখস্থ করে যায়, শিখে যায়, তারপরে দেখা গেল ওইটা আসে নাই, যেটাই আসুক না কেন ওটাই চালায় দেয়। আমাদের সমস্যা হয়েছে এটা। ভালো এক্সাম্পল দিয়েছেন স্যার আপনি। আমাদের রাজনীতিবিদরা বিশেষ করে এই দুইটা পার্টি যেটা মুখস্থ করে আসছে এর বাইরে যেতে পারে না। এখানে একজন ভদ্রলোক এসছে, আমি মানে ডেভিড কি বলে ডোনাল্ড লু সাহেব লু হাওয়া নিয়ে আসছে নাকি এই গরমের মধ্যে, আমাদের প্রত্যেকের হেডলাইনও তাই, মিডিয়া সব একই। হ্যাঁ, সেটা নয়, সে তার একটা সরকারি দায়িত্ব পালনের জন্য তার দেশের সরকার তাকে বলেছে এই যাও ঘুরে আসো, যাও সবগুলো দেখে আসো, এজ সিম্পল এজ দ্যাট।
আমরাও সরকারি চাকরি ছোটোখাটো হলেও করেছি, তো অতএব এগুলো করতেই হয়। এখন উনি তো আর সবসময় ওখানে তার হেডকোয়ার্টারে বসে থাকবে না। এই যে ডোনাল্ড লু সাহেবের অবস্থানটা কোথায়, হেডকোয়ার্টারটা কোথায় কোথায়? ওয়াশিংটন, এটা ওয়াশিংটনে, স্টেট ডিপার্টমেন্ট, তাই না? হ্যাঁ। তাহলে পরে ওয়াশিংটন থেকে তো আর এখানে রিমোট কন্ট্রোলে তো আর এটা করা না, যায় ওটা তো ভাগ করে দেওয়া আছে, সেগমেন্ট করে দেওয়া আছে, এই এলাকাটার দায়িত্ব না। এই এলাকাতে আসতেই হবে, এসছে এখানে। এবার কিন্তু ফারজানা আমি একটু সিরিয়াসলি একটা কথা বলি, এখানে বাঙালি যে আবহমান কাল ধরে পরিচিত যে ইয়ে হিসাবে অত্যন্ত ভালো আতিথ্য দিতে পারে, অতিথি পরায়ণ একটা জাতি হিসাবে, এটা ভুললে তো চলবে না। এক ভদ্রলোক এসে সরকারি দায়িত্ব পালন করতে, তার দেশের সরকার তাকে পাঠিয়েছে, আপনি এখন দিবেন কি? বেতন খাচ্ছে তো এই সমস্ত ট্যুর করার জন্য, এবং গিয়ে তারপরে বসে বসে একটা রিপোর্ট লম্বা চড়া দিবে। সেখানে আপনি বলে দিলেন যে কোনো নিষেধাজ্ঞার পরোয়া করি না, অমুক না তেমন না। দিস ইজ নট ফেয়ার। এটা একজন মাননীয় মন্ত্রী এই ধরনের ভাষা ব্যবহার করবেন, আমি নিজে যদি না শুনতাম আমি বিশ্বাস করতাম না। আচ্ছা, আর বিএনপিও হঠাৎ করে দেখলো যে এরা যখন এই কথা বলেছে, এরকম শক্তি দেখাইছে, আমরা যে দুর্বল নই আমরাও দেখাই দিই। অতএব তারাও মোটামুটি যে ভাষা ব্যবহার করছেন এটা ঠিক না। এখানে ওই যে কিছুদিন আগেই, অর্থাৎ 5-6 মাস আগে, নির্বাচনের আগে, 7ই জানুয়ারি নির্বাচনের আগে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সুর কিন্তু বাংলাদেশের নির্বাচন সম্বন্ধে একরকম ছিল, বেশ একটু মুরব্বিয়ানা এবং একটু ধমকের সুর, হেডমাস্টারগিরি দেখাইছে। হ্যাঁ, কিন্তু এখন তো দেখা যাচ্ছে হেডমাস্টার সাহেব রিটায়ার করে গেছেন, উনি আর এই লাইনে নাই, কারণ তার হেডমাস্টারের কথাবার্তা কেউ শুনে নাই। যদি শুনতো তাহলে বাংলাদেশে একটা পার্টিসিপেটরি, অংশগ্রহণমূলক একটা নির্বাচন হতো, ঠিক সুন্দর হতো আর কি। যাই হোক, এখন তিনি অন্য লাইনে কোন লাইন ধরছে? সবসময় মনে রাখতে হবে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, এটাই তার জন্যে একটা কাল হয়ে দাঁড়িয়েছে। এটা তার জন্যে আশীর্বাদ আবার অভিশাপও বটে। আশীর্বাদ নানা দিক থেকে, একটা ইয়েতে কি বলে, ভূ রাজনীতিতে একটা ইম্পর্টেন্স বেড়ে গেছে, এখান থেকে সে সব কিছু ইয়ে করতে পারছে, কন্ট্রোল করতে পারছে, দেখতে পাচ্ছে, তাকে সবাই তো সমত করছে। আর অভিশাপ হচ্ছে এইদিকে যে এইখানের মধ্যে আসে এবার ঘাঁটি, সেন্ট মার্টিনেই হোক আর যেখানেই হোক, যদি একবার একটা মানে চেয়ার না বসাইতে পারি, অন্তত মোড়াটা পর্যন্ত যদি বা একটা পাটি বিছাইতে পারি, তাও তো একটা সুবিধা, জায়গাটা তো এরকম। আচ্ছা, তার সঙ্গে আবার 2 পরাশক্তি পড়ে গেছে এখানে মুখোমুখি, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকটা হচ্ছে গিয়ে নব্য পরাশক্তি চায়না। বাস, মার্কিন যুক্তরাষ্ট্র দেখতেছে যে চায়নার সঙ্গে যেরকম হবনবিং চলতেছে বাংলাদেশের বা এখানকার দেশগুলোর, সেখানে আমি যদি চুপচাপ বসে থাকি তাহলে তো হবে না, আমিও দেখাই যে আমিও শক্তি আছে। যে কারণে 2টা দেশ এই অঞ্চলের, তারা আবার ভৌগোলিক দিক থেকে মুখোমুখি, একটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর একটা হচ্ছে গিয়ে মিয়ানমার। এই 2টাই কিন্তু অবস্থানগত দিক থেকে খুবই জরুরি, কারণ এটা গেটওয়ে টু অল দিস রিজিয়নস। এখানে আশেপাশে যারা, তারা এই বুড়ি না ছুঁয়ে কেউ যেতে পারবে না। সেই জন্যে আপনার দেখুন, আমরা যে বারবার এত অনুরোধ করতেছি গত 2-3 বছর যাবৎ যে আমাদের রোহিঙ্গা সমস্যাটা সমাধান করে দাও, কই তেমনভাবে তো কেউ ইয়ে করে না, এগিয়ে আসে না, আসবেও না। কি জন্যে? ওই মিয়ানমারকে হাতে রাখতে চায়। মিয়ানমার যত খুনি ডাকাত যাই হোক না কি জন্য, তাকে হাতে রাখতে চায়। মানে সবকিছু ব্যবসায়িক কোণ থেকেই দেখা হচ্ছে, এবং নিজের স্বার্থটা বড় কথা হচ্ছে কি, সেটাই বুঝতে পারছেন। জি স্যার। তো মার্কিন যুক্তরাষ্ট্র সেটাই করতেছে। আমার উপসংহার হচ্ছে যে যাই করুক না কেন, আমাদের যে বৈদেশিক নীতি, কূটনীতির নীতি যেটা, বা আমাদের বৈদেশিক সম্পর্ক যেটা, সেটা আমাদের ন্যায় নীতির উপর, আমাদের নীতির উপরে আমাদের থাকতে হবে। আমাদের নীতিটা কি? যে আমরা কারোর সঙ্গে আমরা শত্রুতা করব না, কেউ আমাদের শত্রু নয়, সবাই আমাদের বন্ধু। তবে এই তবেটা কিন্তু উচ্চারিত হয় না,
তবে যদি কেউ আগ বাড়িয়ে যদি সেই বন্ধুত্ব নষ্ট করতে চায় কিংবা আমাদের সার্বভৌমত্বের উপর যদি কেউ কটাক্ষ করে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা কইব না। কারণ আমরা সেই জাতি যারা 9 মাসে দেখিয়ে দিয়েছি কি করে একটা ভূখণ্ডকে স্বাধীন করতে হয় একটা অলমোস্ট একটা পরাশক্তির বিরুদ্ধে। তো সেটাই মনে রেখে সেইভাবেই চলা উচিত। কারোর সঙ্গে বেশি মাখামাখিরও দরকার নাই, আবার কোনো এক্সট্রিমই দরকার নেই। তার মানে রেজা ভাই, আপনি এখানে যদি কোনো মন্তব্য অ্যাড করতে চান যে এটাকে পজিটিভলি না দেখে, যে সবসময় আমি একটু আগে বলছিলাম যে দোষারোপের রাজনীতি সবসময় কাজ করে, যেখানে একটা বাণিজ্যিক একটা এখানে আয়োজন হতে পারে, অনেক ইম্পর্টেন্ট টপিক আছে যেটা নিয়ে ডিসকাশন হতে পারে, সেটার বদলে এই ধরনের কথা বলা হচ্ছে, একজন আরেকজনকে দোষ দিয়ে ওটার সাথে পলিটিক্স রিলেট করা হচ্ছে। না, দুজন তো ভালো করে বলেছেন। আমার কাছে প্রথমেই শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, এটি একটি অকূটনৈতিক বক্তব্য, কূটনীতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না যে আপনি বাড়িতে একজন কূটনীতিক এসছেন এবং তিনি নিশ্চয়ই হাওয়াই উড়েছেন, কারণ বাংলাদেশ আমেরিকার সম্পর্কের ভিত্তিতে এবং কোনো না কোনো একটা আলোচনার ভিত্তিতে তিনি এখানে এসছেন আলোচনা করতে, এবং তিনি কিন্তু রাষ্ট্রীয় খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মিট করছেন। সুতরাং আপনি যখন বলে ফেলেন যে আমি ডেকে আনি নেই, এটা অত্যন্ত আমি বলবো কূটনীতির জায়গা থেকে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য। এটি অরাজনৈতিক বক্তব্য। একজন রাজনৈতিক নেতা যে কতটা অরাজনৈতিক বক্তব্য দিতে পারেন তার আর একটা প্রমাণ এটা। আর একজন রাজনীতিবিদ তো এইভাবে কথা বলেন না। দুজন সিনিয়র লোক এখানে আছেন, তারা তো জীবনে বহু রাজনীতিবিদ দেখেছেন। এভাবে কিন্তু রাজনীতির কথাও এভাবে হয় না। আমরা এটাকে পাড়ার ঝগড়া বানিয়ে ফেলেছি তো আমাদের রাজনীতিটাকে, কলতলার ঝগড়ার মতন করে কথা। তেমনি বিএনপি যে ভাষায় কথা বলেছে ডোনাল্ড লোর ব্যাপারে, যেন আমেরিকা তাদের জীবনে কোনো প্রাসঙ্গিকই না, অথচ তা তো নয়। নির্বাচনের আগে এই ডোনাল্ড লোর সাথে বৈঠক করার জন্য বিএনপির সিনিয়র নেতারা ছুটে গিয়েছেন, তাও কোথায়? মার্কিন রাষ্ট্রদূতের বাসায়, রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায় ছুটে গেছেন তাদের সাথে কথা বলতে। হ্যাঁ, যা চেয়েছিল তা হয়তো পায়নি, তাই বলে অপ্রাসঙ্গিক হয়ে গেছে ডোনাল্ড লো, তা কিন্তু নয়। বিএনপির যে রাজনীতি, বিএনপি ক্ষমতায় ছিল, আগামীতে হয়তো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তার যে রাজনীতি আছে, তার যে ইন্টারন্যাশনাল স্টেক আছে, আপনি প্রতিদিন স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন করেছেন বাংলাদেশ বিষয়ে, এখন কেন করেন না? আপনার ভিতরে হতাশা এসছে কিনা? আমরা দেখেছি বিএনপি অনেকগুলো বড় আন্দোলন করেছে কিন্তু জনসম্পৃক্ততা তৈরি করতে পারেনি। 3টা মূল কারণ। একটা হলো বিএনপি মনে করেছে যে আমেরিকা তাদেরকে কোনো না কিছু একটা করে দিবে, একদম এই বিশ্বাসটা জোরালোভাবে ছিল, এবং সে কারণে ডোনাল্ড লো বলেন, অন্য যে বলেন, আফরিন বলেন, প্রত্যেকের সাথে তারা কিন্তু, এবং নির্বাচনের আগে আপনার মনে আছে যে প্রায় প্রতিদিন তারা কোনো না কোনো কূটনৈতিক সভা করেছে, কারো না কারোর সাথে দেখা করেছে। আরেকটা হলো ফেসবুক আর ইউটিউব আর এক শ্রেণীর, তারা তাদেরকে বলেছে যে 7 তারিখ 10 তারিখ এবার কোনো না কোনো ডেট দিয়েছে, সেগুলো তারা বিশ্বাস করেছে। আরেকটা হলো সহিংসতার কারণে। এখন এই ফেসবুক আর ইউটিউবারদের একটা গ্রুপ এখন বলছে আমেরিকা ভারতকে সাথে নিয়ে বিএনপিকে ফাঁদে ফেলেছে, বিএনপি আবার সেই ফাঁদে পা দিল, বিএনপি ওই ফেসবুক আর ইউটিউবার এদেরকে বিশ্বাস করলো, এবং সে কারণে আজকে ডোনাল্ড লু সম্পর্কে এই ধরনের বক্তব্য দিচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, ফলো করলে ডোনাল্ড লুর এখানে আসা উপলক্ষে কয়েকজন ইউটিউবার, ফেসবুকার তাদের ফেসবুক পেজে লিখেছে আমরা আর তোমাকে গ্রহণ করতে চাই না, ঠিক এই কথাটাই বলেছে কিন্তু মির্জা ফখরুল। তার অর্থ হলো বিএনপি নিজের রাজনীতির এখনো ওই বাটপারদের দ্বারা, হ্যাঁ, ওদের দ্বারা প্রভাবিত হচ্ছে, ওদের কথাগুলোকে নিজেদের পলিটিক্যাল এজেন্ডা মনে করছে, এবং দুটা বড় দলের দুজন সিনিয়র সেক্রেটারি লেভেলের লোক যে ভাষায় কথা বলেছেন একজন বিদেশি অতিথিকে নিয়ে, এটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের ইতিহাস আছে অতিথি পরায়ণতা, সেই আমি বলবো সেই গর্বের জায়গাটাকেও আঘাত করা হয়েছে এটার ভিতর দিয়ে। আরেকটা বিষয় আসছিল, এই যে এটা 2 দিন আগে থেকে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে কথা হচ্ছিল, বিএনপি নেতারা বলেছিলেন যে একটা অদৃশ্য শক্তিতে দেশ চলছে, এবং এই যে আপনি বিদেশিদের মদত, এটা বিএনপি বলেছিল, এবং যে আওয়ামী লীগ অদৃশ্য শক্তিতে, মানে অদৃশ্য শক্তিতে দেশ চালাচ্ছে এবং বিদেশি শক্তির উপর ভর করে। খুব ভালো কথা, কিন্তু এটার আবার জবাব দিয়েছেন ওবায়দুল কাদের। খুবই ভালো কথা যে দেশ অদৃশ্য শক্তি চালাচ্ছে, তো দায়িত্ব তো ওনার দৃশ্যমান করা। উনি দৃশ্যমান করে দিলেই পারেন যে কোন দৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। এই যে বায়বীয় কথা বলে না, এগুলো আরেক ধরনের অপদার্থতা, আর এক ধরনের, এবং এই রাজনীতি কোনোভাবেই মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার না, মানুষের যে কারণে সম্পৃক্ত হয় না মানুষ। না, নাম না নিয়ে যে অদৃশ্য শক্তি বলতেছে, ওই যে পুরানা প্রবাদ বাক্য ভাসুরের নাম তিনি দৃশ্যমান করলেই পারেন। কেন তার সাহসের অভাব? তিনি কোথায় লজ্জা পাচ্ছেন, কেন পাচ্ছেন? এত কথাই যখন বলতে পারছেন, কোনো কথাই বাদ দিচ্ছে না, তাহলে তিনি ওই অদৃশ্য শক্তিকে
এখন তো বাংলাদেশের মানুষের একটা দাবি হওয়া উচিত বিএনপির কাছে, আপনি সেই অদৃশ্য শক্তিকে দৃশ্যমান করেন, এটা আমাদের নাগরিক দাবি। এই জায়গা থেকে আমি দাবি করলাম, আপনি এটা দৃশ্যমান করেন, তাই না? মিজান স্যার, আপনি এই বিষয়ে না, এগুলো নিয়ে তো মানে ওই যে যার যে বললেন বাসুরের নাম নিচ্ছে না, ও জিনিসটা বলতে যাচ্ছে ক্লিয়ার করে যে এটা এখন ভারত চালাচ্ছে, ভারত হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি, মূল বক্তব্য কিন্তু তাই। আর এর বিপক্ষে কী করতে হবে, ভারতীয় বর্জন করতে হবে। এটা আবার ইউটিউবের কয়েকটা পলাতক আসামি বাটপার বিভিন্ন দেশে থাকে এই ডাক দিচ্ছে। কিন্তু এটা বলা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে এখানে আসলে কোনো ইস্যুজ নাই আন্দোলন করার, এই জন্য ভারতের পণ্য বর্জন করার একটা এইটাতে কি করে বিএনপির একদম ওই সচিব পর্যায়ের লোক ওই যে চাদর আগুন দিয়া জ্বালাই দিচ্ছে, মানে রুহুল কবির রিজভী। তারপরে আজকে দেখলাম ওই জয়নুল আবদিন ফারুক কি জানি একটা ভারতীয় পণ্যের ব্যাখ্যা দিচ্ছে। আপনি মানে প্রবলেমটা হচ্ছে মানে শুধু পলিটিক্স না, মানে কিছু তো ইকোনমিক্স, বিজনেস, কমার্স এই ধরনেরগুলো থাকা লাগবে। আমাদের $12 বিলিয়ন হলে আমরা ইম্পোর্ট করি ভারত থেকে, তো আর আমরা খুবই 2 বিলিয়ন আমরা রপ্তানি করি। তো এটা বলা হয়েছে যে বিরাট ভারসাম্যহীনতা এত। আরে তাইলে কাজ করি না আমরা, এই $12 বিলিয়ন মালামাল ইউরোপ আমেরিকার থেকে আনি না কেন? এখানে পর্তায় পড়ে এই জন্য আনি, কারণ এর সে সস্তাতে পৃথিবীর কোনো জায়গাতে আনতে পারবো না। মানে কমন সেন্সের যাদের নাই, ইকোনমিক্স সম্বন্ধে কোনো ধারণা নাই, তাইলে এই জিনিসগুলো এইভাবে বলে বেড়ানো যে আমরা এত বেশি ইম্পোর্ট করি কিন্তু আমাদের রপ্তানি কম। আরে রপ্তানি আমাদের করার মতন কি আছে, তারপরেও আবার অন্য সমস্যাগুলো আছে, এটা আপনি আলাদা আলোচনা করেন। কিন্তু আপনি বলেন যে ভারতীয় পণ্য বর্জন করবেন, তো বর্জন আপনি এইটা মানে একেবারে ইকোনমিক অ্যানালাইসিস যদি আপনি করেন যে একটা ভারত থেকে আমরা পণ্য কেন নিয়ে আসি, ওরা কি বলে আমাদেরগুলো নিয়ে যাও, তো আমরা আনতেছি এই জন্য যে আমাদের পর্তায় পরে সবচেয়ে কম দামে আনতে পারি, এই জন্য আনি। আমাদের গার্মেন্টসের যে এক্সপোর্ট করি গার্মেন্টস, এই গার্মেন্টসের $100 এক্সপোর্ট করলে আর $60-65 তো ভারতকেই দিতে হয়, সুতা আনতে হয়, রং আনতে হয়, সব তো কাপড় আনতে হয়, আবার মেশিন আনতে হয় চায়না থেকে তো আরও বেশি। চায়নার থেকে আমাদের ইম্পোর্ট হচ্ছে $22 বিলিয়ন, আর আমরা ওখানে মাত্র 68 মানে $1,000 না কত এরকম একটা, খুবই ইট ইজ নট দ্যান ইভেন 1 বিলিয়ন আর বহু নিচ্ছে। তো এইটা তাহলে ভারতের সাথে বলি না, চায়নার সাথে বলি কেন? এই গার্মেন্টসে যে যন্ত্রপাতি লাগে এগুলো তো জার্মানি সবচেয়ে ভালো বানায়, সিমেন্স কোম্পানি, ওগুলো আনি না কেন? কারণ আমাদের এখানে থেকে আনতে আমাদের সুবিধা হয়। এইগুলো এখন আপনি যদি বলেন বর্জন করবেন, একটা আছে হ্যাঁ ভারতের সাথে আমাদের প্রচুর সমস্যা আছে, আমাদের বর্ডার ইস্যু, বর্ডার কিলিং, পানির বন্টন, এটা সেটা, কিন্তু এই সমস্যাগুলো তো আলোচনা করেই বন্ধুত্ব দিয়েই সম্পূর্ণ সমাধান করতে হবে। এর বাইরে তো আর কোনো, কারণ আপনি তো পছন্দ করার সুযোগ নাই, প্রতিবেশী পছন্দ করা যাবে যে আমি পছন্দ করি না অতএব প্রতিবেশী এটা মানি না, প্রতিবেশী বদলে ফেলো। আপনি ইভেন স্বামী পছন্দ না হয় ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করে বলতে পারবে, ফ্রেন্ডশিপ ভেঙে দিতে পারবে, কিন্তু প্রতিবেশী বদল করা যায়। তো এই লোকগুলোর এই কমনস, এই কথাগুলো যেগুলো বলতেছে ভারত, এটা 1952 সালে ভাষা আন্দোলন থেকে বলা শুরু করছে। 54 সালে যুক্ত ওয়ানডে নির্বাচনে এই কথা বল, ইভেন 6 দফা বলছে ভারত দিচ্ছে, এই সেম কথা, একই ল্যাঙ্গুয়েজ। এই গোষ্ঠীটা বিশেষ করে মুসলিম লীগকরণা, পাকিস্তান ভাবাপন্ন যে মতাদর্শিক যে রাজনীতিটা, এর সাথে ভারত বিরোধিতা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর আজকের যে বিএনপি যে দলটা, এটা হলো ওই যে ক্ষয়িষ্ণু মুসলিম লীগ গণনার যে রাজনীতির মানে উত্তরাধিকার, এটা হলো বড় অংশ এটা, যার কারণে এদেরকে ভারত বিরোধিতাই করতে হবে, এছাড়া আর কোনো পথ নাই, এটা করাই লাগবে তাদের। স্যার আমরা একটা বিরতি নিচ্ছি, স্যার আপনার কাছে এরপরে আসবো, কারণ ওনাদের দুইজনের বক্তব্য থেকে যেটা শুনলাম বা যেটা আমরা বুঝতে পারছি যে র্যাশনালিটি অ্যান্ড পলিটিক্স দুইটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। মানে ওনারা আসলে বৈষয়িক ব্যাপারগুলো না বুঝে, বিজনেসের জিনিসগুলো না বুঝে, যৌক্তিক দিকটা না দেখে হয়তো জাস্ট পলিটিক্যাল ডিবেটের কারণে অনেক কিছু বলছেন। তো আপনার মন্তব্য নিব এই বিষয়টাতে। স্যার আপনার কাছে যেটা আমি বলতে চাচ্ছিলাম, কোয়েশ্চেনটা আরেকবার করি, যে এই যে আমাদের পাল্টাপাল্টি বক্তব্যগুলো আমরা ব্যবসায়িক চিন্তা না করে বা যৌক্তিকভাবে চিন্তা না করে এক একজন লিডার্স ওনারা যে মন্তব্যগুলো করছেন, এবং রেজা ভাই বললেন যে এটা আসলে তো ইনসাল্টিং, একজন মেহমান এসছেন সেখানে আমরা পজিটিভলি এটাকে না দেখে সেটাকে এমনভাবে বলার চেষ্টা করছি যে অ্যাজ ইফ যে ওনারা আমাদের নেগেটিভ কিছু করবেন, সেটা একটা অ্যাটাকিং একটা মোডে। তো এবং এই যে বিজনেসের ইয়েতে যে বিএনপি ওনারা নেতারা বললেন যে ভারতীয় পণ্য বর্জন করবে, সেখানে ভারতীয় পণ্য আমরা যদি এই জিনিসটা চিন্তাও করি যে কী পণ্য আমরা আনছি, সেটার পিছনের যুক্তিগুলো যে কেন ভারত থেকে আনা হচ্ছে, প্রত্যেকটা তো একটা বিজনেস মানে যুক্তি আছে। তো এটা কি স্যার আপনার মনে হয় যে র্যাশনালিটি থেকে, মানে দে আর নট র্যাশনাল ওয়েন দে আর মেকিং আ কমেন্ট?
এটা কি শুধু পাল্টাপাল্টি বক্তব্যের জন্যই, ফর দ্য সেক অফ হ্যাভিং আ ডিবেট, এই কারণেই তারা এভাবে কথা বলছেন? দেখুন, আবার সেই শিক্ষকতার জীবনে ফিরে যাই। শিক্ষক যখন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, তখন আপনি বা প্রফেসর মিজান অবশ্যই আপনারা জানেন যে কার উদ্দেশ্যে বলছেন। কেমন মানে 11 ক্লাসের একরকম হবে, আবার MA ফাইনাল ইয়ারের একরকমের বক্তব্য হবে, তাই নয় কি? আমার মনে হয় আমাদের বেশিরভাগ রাজনীতিবিদ সবাইকে মনে করে পাঠশালা স্কুলের, প্রাইমারি স্কুলের, মানে যারা শ্রোতা তারা প্রাইমারি স্কুলের ছাত্রের মতো, কিছুই বোঝে না। এটা ঠিক না। দেশের লোকরে এত বোকা ভাবা ঠিক না, এত অবমূল্যায়ন করা উচিত। হ্যাঁ, আপনারা সবাই এক একজন হয়তো বিরাট বিদ্বান হতে পারেন, মাননীয় রাজনীতিবিদরা, আপনারা খুব ভালো বোঝেন, কিন্তু দেশের আপামর জনসাধারণ তাদের ডিগ্রি না থাকতে পারে, কিন্তু তারা এই দেশের সন্তান, তারা এই দেশের ধূলিকণা থেকে শুরু করে এই দেশের সমস্ত কিছুর সঙ্গে তাদের অঙ্গাঅঙ্গি সম্পর্ক, এবং সারা জীবন এখানে থেকে যা জানে সেটাকে আপনারা মেহরবানি করে শ্রদ্ধা করতে শিখুন। সেটাই, এমন কিছু মনে করবেন না যা বলবো সেটাই তারা খেয়ে নেবে, তাই তো তাই তো। হ্যাঁ, আপনাকে খুশি করার জন্য সামনে যারা আছে তারা হয়তো তালি ঠিকই, ভেতরে ভেতরে। স্যার, আপনি যেটা বলছেন টিচিং এর সাথে আপনি কম্পেয়ার করলেন, তো টিচিং এ ধরেন একটা প্রফেশন অনুযায়ী বলছি যে টিচারদেরও তো যে কোনো প্রফেশনে তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, যে আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ববোধ। তো এই রাজনীতিতে ওনাদেরও তো একটা দায়িত্ববোধ আছে, তো সেখান থেকে তাহলে ওনারা চিন্তা না করে শুধুমাত্র এইভাবে কথা বলার জন্য কথা বলছেন। এবং বলার পরে পণ্য বর্জন করুন, কই তারপরে কি কেউ একটা লুঙ্গি বর্জন করেছে? একজন তো ইয়ে করেছে, যে কি বলে লুঙ্গি বর্জন করলে স্যার আচ্ছা ঠিক আছে, পরনে থাকবে কি স্যার? না না, কেন বাবুরহাটের লুঙ্গি থাকবে, সেটাই, ইয়ে না থাকবে, আয়াতালি লুঙ্গি। আচ্ছা, না না ঠিক আছে, তাই আসুন পেঁয়াজের দিকে আসুন। যখন পেঁয়াজ 100 টাকা কেজি, 150 টাকা কেজি হয়ে যায়, তখন তো হায় হায় হুই হুই পড়ে যায়। আর মানে ভারতের দিকে সবাই তাকিয়ে তাদের ব্যাংকটা কবে উল্টো করবে। এই জন্যে আমরা বোধহয় একটু অফ দি ট্র্যাক চলে যাচ্ছে আলোচনাটা, কিন্তু তবুও দুঃখের সঙ্গে বলতেছি, এগুলো দুঃখের সঙ্গে বলতেছি। আপনারা আমাদের লিডার, আপনাদেরকে আমরা যা বলবেন সেটা আমরা অনুসরণ করব, সেটা আমরা মেনে চলব, কিন্তু মেহরবানি করে আপনাদের লেকচারটুকু দেওয়ার আগে লেকচারটা সুন্দর করে প্রিপারেশন নিয়ে তারপরে আসবেন। এমন কিছু করবেন না যাতে আপনারই ছাত্রছাত্রীরা, যারা আপনার বিদ্যা বুদ্ধিতে 10 ভাগের 1 ভাগও না, তারা না শেষ পর্যন্ত হাসাহাসি করে এটা নিয়ে, স্যারে আজকে এটা কি বলে গেল, ম্যাডাম এটা কি বললো, এটা একটু ইয়ে করেন। মানে স্ট্যান্ডার্ডটা কোথায় চলে যাচ্ছে ইয়ের। তো যেটাই হোক না কেন, আমার বিনীত অনুরোধ যে না, দেশের সাধারণ মানুষকে আপনারা মূল্যায়ন করুন, সাধারণ মানুষের কাছ থেকে আপনারা পাঠ গ্রহণ করুন, খালি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে কাজ হবে না। জি স্যার। স্যার, আমরা আরেকটা টপিকে চলে যাই। আজকে আরেকটা হেডলাইন্স ছিল, আমি রেজা ভাই আপনার কাছে যাব। এটাও শিরোনামে এসেছে যে 5টা বড় কোম্পানি, SMC, প্রাণের মতো আরও কয়েকটা কোম্পানি, তাদের যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, এই ড্রিঙ্কগুলো বাজারে বিক্রি হচ্ছে প্রায় 1 বছর ধরে, অলমোস্ট 1 ইয়ার, সেটার কোনো অনুমোদন নেই। অনুমোদনহীনভাবে তারা এইভাবে ব্যবসা করে আসছে। আজকে এটা ধরা পড়লো এবং আজকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে কোম্পানি থেকে। এটা কিভাবে সম্ভব? না, ওদেরকে গ্রেফতারি পরোয়ানা দেখলাম মনে হয়। জি, এবং তাদেরকে ডাকা বলি, SMC সোশ্যাল মার্কেটিং কোম্পানি কিন্তু একটা সামাজিক কোম্পানি, যার পরিচালনা পর্ষদে একজন সাবেক সচিব আছেন চেয়ারম্যান হিসেবে, এবং এখানকার পরিচালনা পর্ষদের কাঠামোটা যদি দেখেন, বেশ কয়েকজন রিটায়ার্ড অ্যাডিশনাল সেক্রেটারি বা সেক্রেটারি এই জাতীয় আছেন, সমাজের বিভিন্ন জায়গা থেকে প্রথিতযশা মানুষদেরকে নিয়ে সে কমিটিটা গঠন করেছে, এবং SMC সরকারের সাথেই কাজ করে আসলে, এবং বেশ কিছু এজেন্ডা বাস্তবায়ন করে। একটা হলো যেমন ওরসেলাইন, বাংলাদেশ সরকারের একটা প্রায়োরিটি, কন্ট্রাসেপটিভ বাংলাদেশ সরকারের একটা প্রায়োরিটি, এবং এটা USAID-এর একটা যেটাকে বলে যে এক সময় তার সাহায্যে পরিচালিত একটা সংস্থা ছিল, এখন অনেক ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। SMC-র 2টি শাখা, একটা হলো SMC এন্টারপ্রাইজিং, যেটার মাধ্যমে ব্যবসাগুলো করা হচ্ছে, আর একটা হলো SMC যেটা নানা ধরনের শিশু স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য এসব নিয়ে কাজ করে। তো এই সংস্থাটা তো ভেরি মাচ উইদিন দ্য গভর্নমেন্ট,
তার কাঠামোর ভিতরে আছে। তাহলে এরকম একটা সংস্থা এরকম একটা ড্রিঙ্কস তৈরি করে, এবং মানুষের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কিন্তু একটা সাংঘাতিক বড় রোগ, এইটির জন্য তারা একটা ড্রিঙ্কস তৈরি করছে অনুমোদন ছাড়া, এটা বিশ্বাস করতে হয়, এবং এতদিন ধরে চলছে। হঠাৎ করে নজরে আসলো যেটা, অথচ ইতিমধ্যে কত লোক এটি খেয়েছে, তাই না, কত মানুষ এটা পান করেছে। তাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে এটা দেখার দায়িত্ব। এবং আজকে একটা প্রশ্ন করেছেন তারা, যারা এটাকে ধরলেন যে এটা কি ড্রিঙ্ক নাকি এটা মেডিসিন, এটা কি হিসেবে আসছে সেটাও জানা নেই, এবং এটা প্রকাশ্যে বিক্রি হচ্ছে। কিন্তু বিএসটিআই আছে তাদের, আমি তো বিএসটিআই স্টিকার দেখি না, কেন বোর্ড অফ রেভিনিউ ওদের থেকে শুল্ক পায়। হ্যাঁ, বোর্ড অফ রেভিনিউ ওদের কাছে শুল্ক নিচ্ছে, এক বছর কি ট্যাক্স ছাড়া চলছে। এটা একটা এফএমসিজি প্রোডাক্ট, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। এই গুডসটা সারা দেশে যাচ্ছে, সারা দেশে মানে দোকান আছে, দোকানের ভিতরে চলছে, মুদি দোকানে পর্যন্ত চলছে। এবং এসএমসি একটা ভ্যাট প্রদেয় কোম্পানি, তারা কিন্তু সরকারকে ভ্যাট ইন্ডিয়াতে চলতেছে এবং প্রচুর পরিমাণে, এবং সীমান্তের উপরেও যাচ্ছে, তারা ট্যাক্স দিচ্ছে, রেভিনিউ দিচ্ছে, তাদেরকে ট্রেড লাইসেন্স দিতেছে সিটি কর্পোরেশন থেকে। তাহলে এতদিন পরে সেই প্রশ্ন, তাহলে যারা ধরলো তাদের জবাবদিহিতাটা কোথায়? সেটাই, তাই না? এখানকার যিনি চেয়ারম্যান আছেন তিনি একজন খুবই সম্মানিত ব্যক্তি, সাবেক সচিব, খুবই বড় বড় পজিশন। এটা বোধ হয় কোনো সাধারণ বোর্ড মিটিং নিয়মিত হচ্ছে, আমি এসএমসি সম্পর্কে জানি বলে। না, আই ডিড মাই পিএইচডি অন দ্যাট সোশ্যাল মার্কেটিং কোম্পানি, আই নো এভরিথিং। মানে এগুলা মানে কোনো একটা ব্যক্তি বিশেষের মধ্যে একটা মামলা করে দিচ্ছে, কোর্ট থেকে বোধ হয় এরকম একটা কিছু, কোনো একটা ব্যক্তি হয়তো করেছে। তো এইটা আমার মনে হয় আর কি, এটা যদি খুব খারাপই জিনিস হয় তাহলে প্রথমত এটা যদি স্বাস্থ্য ঝুঁকি থাকে তাহলে এটা বন্ধ হবে, তারপরে এইটা নিয়ে মামলা হবে। এটা কি মার্কেট থেকে উইথড্র করবে জিজ্ঞাসা করে? এই কোনোটাই না, এখন বলছে যে তাদেরকে হাজির হইতে বা কি গ্রেফতার করতে মালিকদেরকে, মানে রিঅ্যাকটিভ মেজার, কোনো প্রোঅ্যাকটিভ কিছু নাই। যেটা কোনো এটা এই আদেশ তামিল করার কোনো সক্ষমতা কিন্তু নাই, পারবে না। আপনি যেই 5টা কোম্পানির কথা বলছেন, ওই 5টা কোম্পানি বন্ধ থাকলে বাংলাদেশ বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ বন্ধ হয়ে যাবে। তার মানে কি এটা, মানে তারা জানতেন আপনি বলছেন স্যার যে আমাদের, এবং এরা কিন্তু স্যার জায়ান্টস, এগুলো বিজনেস জায়ান্টস, ছোটখাটো কোম্পানি বাংলাদেশে বন্ধ হয়ে যায়। আমি যে বাংলাদেশে কনজিউমার প্রোডাক্টস এরা নিয়ন্ত্রণ করে, দৈনিক 6000 মানে কেনা বলা হয় টন চিনি আমরা খাই বাঙালি জাতি, 6000 টন। পৃথিবীতে এই পরিমাণ চিনি কেউ খায় কিনা জানি না। আর 6000 টনের মধ্যে 2500 থেকে 3000 টন তো ম্যাগনা গ্রুপের, একটা গ্রুপ থেকে, বুঝা গেছে? আপনার ম্যাগনা গ্রুপের মালিকরে আপনি, ইজ এ পারফেক্টলি জেন্টলম্যান, এবং খুব মানে অন্য যে কোনো ব্যবসায়ীর থেকে আমি একটু ব্যক্তিগতভাবে জানি, আপনি কি গ্রেপ্তারি পরোয়ানা বা কিছু, এটা তো একটা মান সম্মানের ব্যাপার। আপনি যখন এগুলো কোনো কিছুতে গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত নাই, কিছু নাই, তাই না? আপনি যেটা বলছিলেন তখন যে ফার্স্ট হ্যান্ড যে কাজটা করা উচিত সেটা না করে একেবারে গ্রেফতারি করা, এভাবে হঠাৎ করে একবারে টেলিভিশনে হেডলাইন করে তাদেরকে গ্রেফতারি, কাকে? মোস্তফা কামাল ভাই। আমি বললাম তো, এই কয়েকজন ব্যবসায়ী যারা বাংলাদেশে মানে সম্মানের সাথে খুব রেসপেক্টফুল পার্সন, মানে উনি একজন, তো ওনাকে আপনি, তারপরে এই ডিসিশনগুলো ওনারা এই লেভেলে মালিকের নেয়, এটা একটা কর্পোরেশন, তার 66টা হলো কোম্পানি আছে, কোম্পানির মধ্যে ডাইরেক্টর, ম্যানেজিং ডাইরেক্টর, কত কিছু আছে। স্যার আপনি একটু যদি এখানে একবারে মালিককে, আমরা তাহলে মানে কাদের উপরে এই যে পণ্য বিষয়ক যে বিশ্বাসযোগ্যতা যদি এরাই অর্জন করতে না পারে, এনারাই যদি অনুমোদনহীন জিনিসপত্র বা পণ্য বাজারজাত করছেন এত বছর ধরে, এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তারা তারা আজকে ধরলেন, তাহলে এর আগে এটা করা হয়নি কেন? এই ধরনের জবাবদিহিতা, এটা কার কাছে আসলে এই দোষটা কাকে দেওয়া উচিত? দেখুন, আমাদের কি মানে প্রশাসনিক অবকাঠামোর মধ্যে অনেক দায়িত্বশীল আছে, আপনার সংগঠন আছে, প্রত্যেকটা সুন্দর করে। কারণ এগুলো তো আমরা নিজেরা বানাই নাই, ব্রিটিশ আমল থেকে এগুলো পেয়ে আসছি। আমরা তো একদিকে সৌভাগ্যবান, আমাদের সব আইন কানুনগুলা ব্রিটিশ বাবাজিরা করে দিয়ে গেছে, আমরা শুধু ওখানে নামটা ঘষে মুছাইয়া দিয়ে ওখানে শেখ মুজিবুর রহমান লিখে দিয়েছি, এই সেই। যার জন্যে যোগ আছে নাকি, ওই যে মোহাম্মদ আলী জিন্নাহ 1861 সালে না 62 সালে জন্মগ্রহণ করেছে, ওইটা কেটে দিয়ে ওখানে বঙ্গবন্ধুর নাম লাগাই দিয়েছে। যাই হোক, ওইভাবে চলে আসতেছে। কিন্তু আমি এই কথাটা হাস্যরসের জন্য বলি নাই, কিন্তু এটা তো খেয়াল করা উচিত ছিল। আমি ইয়ের জায়গায়, ওখানে জিন্নার জায়গায় বঙ্গবন্ধুর নাম লিখে দিলাম, আর হয়ে গেল, তবা তবা, তাতে কি দাঁড়াচ্ছে কি? এইটা দেখি নেই আমরা ওইভাবে চোখ বন্ধ করে আমরা চোখ মুছে চলি। প্রথমেই তো দেখা উচিত ছিল যে
এই যে একটা প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট এখানে এসছে, আমার ডিপার্টমেন্টের বা আমার অর্গানাইজেশনের দায়িত্বটা কি? সর্বপ্রথম আমার দায়িত্ব হচ্ছে গিয়ে এটা তার মোতাবেক, ফর্মুলা মোতাবেক বা স্ট্যান্ডার্ড মোতাবেক বানিয়েছে কিনা, নাম্বার 1, সেইটা দেখে তাকে ছাড়পত্র দেওয়া। সেটাই তো করি নেই, সেটা করি নাই। কে বা কারা করে নেই? দেখা যাবে তারা তো বহু আগেই তারা মরে ভূত হয়ে আছে বা রিটায়ার করে গেছে বহুত আগে থেকে, এই সেই ইত্যাদি। তো এগুলা তাৎক্ষণিকভাবে দেখা হয় না, আর এগুলো কোনো সময় কোনো মানে অ্যাকশন নেওয়া হয় না, যার জন্য এই গাফিলতি। আর ওই গাফিলতির কারণে কিন্তু এগুলো আসতেছে। যাকে আমার উপসংহার হচ্ছে, যদি আমরা বিষ খেয়ে খেয়ে যদি অভ্যস্ত হয়ে গিয়ে থাকি, তাহলে বিষই খেতে দিন, এখানে আর দুধের পেয়ালা বা দুধের গ্লাস দিবেন না। ওইটা এখন খেলে স্যার আইনের কথা, আইন আপনি এটা বোধহয় আপনি তাই বলছিলাম। আমরা যে আমরা এক সেকেন্ড বলি, এই যে মোবাইল ফোনে আমরা এফএম রেডিও শুনতেছি না, এ সম্পূর্ণ বেআইনি। কারণ লাইসেন্স ছাড়া কোনো রেডিও কেউ শুনতে পারবে না। আমার এখনো এই আইনটা আছে, ব্রিটিশ আমলের আইন। রেডিও যারা চালাবে তাদেরও লাইসেন্স লাগবে, রেডিওর কিন্তু লাইসেন্স লাগবে। আমাদের প্রত্যেকটা টেলিভিশনের লাইসেন্স লাগবে। কারণ কি, টেলিভিশন কেনার সময় লাইসেন্স আছে আমাদের বাসায়। মোবাইলে যে এফএম টিভি লাইসেন্সের প্রভিশনটা উঠাই দিচ্ছে। হ্যাঁ, এটা উঠেছে, আর করে না এখন কেউ করবে, কিন্তু রেডিওর লাইসেন্স উঠেছে, সেটাই এইগুলো রয়ে গেছে। কিন্তু এইটাও তো বেআইনি। তো আমি জানি না এখানে ঘটনাটা কিভাবে ঘটছে। এত বড় বড় কোম্পানি, তাদের সোশ্যালি রেসপন্সিবল, নিরাপদ খাদ্য পরিদর্শক আমাদের একজন, যাই হোক, সেটা আমি জানি না সেটা শেষ পর্যন্ত টিকবে কিনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি আরো অনেক ধরনের এই প্রোডাক্টটা বাজার থেকে ডিফেক্টিভ প্রোডাক্ট উইথড্র করতে বাধ্য করে, এগুলো আপনি অ্যাস্ট্রাজেনিকার টিকা উঠে নিছেন, অ্যাস্ট্রাজেনিকার টিকা বাজার থেকে উঠে নিছে, তো আপনি এরকম করতে পারেন, কিন্তু এখন মালিকের নামে গ্রেফতারি পরোয়ানা। আমি মনে করি যে প্রোডাক্টটা কত দিকে ক্ষতিকর সেটা আগে জানান, সেটা তো পাবলিকলি দিলেন না, খালি গ্রেফতারি পরোয়ানা বললেন। আজকে বলা হয়েছে অবশ্য যে কিডনি ড্যামেজ করছে, অনেক ধরনের সাইড এফেক্ট আছে, পরীক্ষা করা হয়েছে, কোন পরীক্ষা করেছে, কারা সার্টিফাই করেছে, সেটা বলুক একটু। আমাদের সময় শেষ। আই উইশ আর এটা নিয়ে আরেকটু আলোচনা করতে পারতাম আমরা। সৈয়দ ইশতিয়াক রেজা ভাই, মোফাজ্জল করিম স্যার এবং ডক্টর মিজানুর রহমান স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এনটিভির স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।